হত্যার তদন্ত কোন দিকে, এর বাইরে আপনারা সবাই জানেন যে আগামী পরশুদিন তারেক রহমান দেশে ফিরছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও আমরা বিশ্লেষণ করব। তো সালেহ আগুন ভাই, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে শহীদ শরীফ ওসমান হাদি মারা গেছেন 18 তারিখ, আজকে 23 তারিখ, 5 দিন হয়ে গেছে। তো এই হত্যাকাণ্ডের তদন্ত এখন কোন পর্যায়ে আছে? এখন পর্যন্ত কোনো আসামি বা যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা হচ্ছে বা যিনি শুটার, সেই ফয়সাল, তাকে এখন পর্যন্ত গ্রেফতারের কোনো ঘোষণা দেয়নি, গ্রেফতার করা যায়নি। আবার অনেকে বলছেন যে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। তো আসলে এই তদন্তটা এখন কোন পর্যায়ে আছে? আপনার কাছে কি আপডেট আছে? আসলে এটা তদন্তের কোনো বিষয় না। আপনার কিলার কে সেটা কিন্তু স্পষ্ট। তাকে কারা নির্দেশ দিয়েছে সেটাও স্পষ্ট। একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের যে সরাসরি যারা মাঠে ছিল তারা চিহ্নিত, তারা সাবেক ছাত্রলীগ করা এবং নির্দেশদাতা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা, এটা স্পষ্ট। এটা নিয়ে তদন্তের কিছু নাই। তদন্ত হয় কোনগুলো, যেগুলো খুনি চেনা যায় না, জানা যায় না, সেগুলো নিয়ে ব্যাপক তদন্ত হবে, কে এর সাথে জড়িত। তদন্তের মূল টার্গেটটা কি? খুনিকে গ্রেপ্তার করা, এটা তো, এবং তাকে বিচারের মুখোমুখি করা। এখন এইখানে তো খুনিকে, খুনির নির্দেশদাতাকে, খুনি কোথায় থেকে কোথায় গেছে সেগুলো তো স্পষ্ট। এগুলো নিয়ে তদন্তের কিছু নাই। বিষয়টা হচ্ছে খুনিকে গ্রেপ্তার করতে হবে। খুনি যতক্ষণে গ্রেপ্তার না হবে ততক্ষণ মনে করবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই মামলার তদন্তের সাথে যারা যারা জড়িত আছে সবাই ব্যর্থ, এবং এই ব্যর্থতার দায় শীর্ষ পর্যায়ে যারা বসে আছে, বিশেষ করে পুলিশের আইজিপি, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে বিশেষ কর্তা আছেন, এরা সবাইকে এই দায় নিতে হবে। এবং তাদের ব্যাপারে তো পদত্যাগের দাবি উঠছে, দেখছেন না বিভিন্ন জায়গায় তাদের ব্যাপারে, তারা যাতে পদত্যাগ করে, তারা ব্যর্থ, এই দাবি উঠছে না। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে এরা এখনো পদত্যাগ কেন করে না? এটা তো বড় একটা ব্যর্থতা। আপনি দেখেন, ওসমান হাদি সহ এনসিপি বলেন বা বিএনপি জামাত বলেন, যারাই বলেন, যারা ইন্ডিয়াকে মানে ইন্ডিয়ার বিরোধিতা বলতে কি, যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসা মানেই হচ্ছে আপনার ইন্ডিয়াকে স্পেস না দেয়া। আপনি বাংলাদেশকে কট্টরভাবে ভালোবাসেন, কট্টর বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, তার মানে কি আপনার ভিতরে ইন্ডিয়ার প্রতি কোনো অনুকম্পা থাকতে পারবে না, ইন্ডিয়ার প্রতি কোনো ভালোবাসা থাকতে পারবে না। ইন্ডিয়ার প্রতি যার ভালোবাসা আছে মনে করবেন সে মুনাফেক, এবং তার মধ্যে দেশপ্রেম নেই, এইটাই স্বাভাবিক। তো এখন এই যারা হত্যার মানে এই যিনি হত্যার শিকার হলেন, তিনি তো চরমভাবে ইন্ডিয়া বিরোধী ছিলেন, দিল্লি বিরোধী ছিলেন। তো তার নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে পারে নাই এই সরকার। এবং এই এনসিপি বলেন, জামাত বিএনপি বলেন, যারা আছে যে ইন্ডিয়াকে মানে স্পেস দিতে চায় না, ইন্ডিয়া এই দেশে কোনো নাক গলাক সেটা চায় না, এবং তারা সবাই টার্গেটে আছে। এবং এই মানুষগুলোকে তো আগেই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। তারা কি কিচ্ছু বোঝে না যে আপনার আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালাই গেছে? সব কি পালাইছে? পালায় নাই। মনে করেন যে আগের মতো কাজ করে না, কিন্তু আসলেই কি কাজ করে না মোটেই, এগুলো বুঝতে হবে। এবং সেটা বুঝে তাদের নিরাপত্তা আগেই দেওয়া উচিত ছিল। তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এই সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা ব্যর্থ হয়েছেন, এবং এখন তাদের চূড়ান্ত ব্যর্থতা হচ্ছে এই আসামিকে গ্রেপ্তার না করতে পারা। এই যে পুলিশের কর্তা ব্যক্তিরা তারাও বলেন আসামি কোথায় আছে জানি না, ভারতে পালাই যেতেও পারে, নাও পারে। এই ধরনের একটা
তথ্য ছড়িয়ে ভাই, ভারতে বাংলাদেশের হাজার হাজার খনি ওইখানে বসে আছে, হাজার হাজার সরকারের খনি। পক্ষ থেকে তো এখনো স্বীকার করা হচ্ছে না যে সরকারের পক্ষ থেকে স্বীকার করে না কেন? সরকার তো মনে করেন ফরমাল কিছু না হলে স্বীকার করতে পারে না। তারা বলছে, সরকার হ্যাঁ। বলতে যাচ্ছে যে না, সে এখনো বাংলাদেশে আছে। আবার ইতিমধ্যে অনেকেই বলার চেষ্টা করছেন যে না, সে সরকারের কাছে গ্রেপ্তার আছে, এই ধরনের কথাও শোনা যাচ্ছে। এগুলো শোনা যায় আর কি। হ্যাঁ, সরকার কাছে গ্রেপ্তার আছে, এই আছে সেই আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত সরকার না বলবে যে এই সেই লোক, গ্রেপ্তার থেকে লাভ কি? গ্রেপ্তার থেকে লাভ কি? আপনি কি গুম করতেছেন? গুমে তো আমরা বিশ্বাস করি না। গ্রেপ্তার যদি করেন তাহলে স্পষ্ট তাকে সামনে নিয়ে আসেন যে আমরা তাকে গ্রেপ্তার করছি, সে এই বলছে, এর সাথে আর এরা জড়িত। হ্যাঁ, এই তো বিষয়গুলো, আর কি? এর চাইতে বেশি কিছু না। আপনি কি করবেন? তার বিচার মুখোমুখি করবেন না? তাকে তো বিচারের মুখোমুখি করতে হবে। তার আত্মীয় স্বজনকে ধরছেন, হ্যাঁ, তার ওই যে স্ত্রীকে ধরছেন, তার ওই যে প্রেমিকা কি, ওই যে মানে ওর সাথে অবৈধ সম্পর্ক ছিল একটা মেয়ে, হ্যাঁ, তাকে খুনিদের সাথে এগুলো থাকি। হ্যাঁ, খুনিদের সাথে তো অবৈধ আর বৈধ নাই। যে মানুষ হত্যা করতে পারে সে তো জঘন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। তো মূল বিষয় হচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে। সে কোথায় আছে না আছে এটা দেখার বিষয় না, দাবি একটাই, গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করতে পারেন তাহলে আপনারা ব্যর্থ এবং আপনাদের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। এখন আমি আরেকটা প্রসঙ্গে আসি। তারেক রহমান আগামী পরশুদিন বাংলাদেশে আসছেন, প্রায় 17 বছর পরে তিনি দেশে আসছেন। তো দেশে আসা উপলক্ষে সরকার কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে? সরকার তো ওই যে সরকারের যে বিষয়গুলো আছে তার সাথে হয়তো উনি যেদিন আসবেন সেদিন বিমানবন্দরে নিরাপত্তা দেবেন, তার রাস্তায় নিরাপত্তা দেবেন, তার বাসায় নিরাপত্তা দেবেন। বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক। এটা তো আসলে ওই দিন তো অনেক লোকের চাপ থাকবে এমনি। তারপরে ওই দিন দর্শনার্থী এলাও না করাটা এটা একটা ভালো উদ্যোগ আর কি। তো তারেক জিয়া নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, এটা হলো মূল কথা। দেখেন, শঙ্কা তো আছেই। শঙ্কা থাকবে না? যত যায় যে যাই বলুক যে শঙ্কা নাই, এই নেই সেই নেই, হ্যাঁ, তারেক জিয়া দেশে আসবে, তার নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকবে না? ভাই, এই যে যারা ছোটখাটো নেতা আওয়ামী লীগের বিরোধিতা করছে, হ্যাঁ, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে গালি দিচ্ছে, আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়ানোর জন্য যারা রাস্তায় মিছিল মিটিং করছে, তারাই তো নিরাপত্তাহীনতায়। তো তারেক জিয়া তো সেই ক্ষেত্রে মাস্টার মাইন্ড। হ্যাঁ, উনি যারা এই আওয়ামী লীগকে কিভাবে দেশ থেকে তাড়ানো যায়, ক্ষমতাচ্যুত করা যায়, বিপ্লব কিভাবে সংগঠিত হবে, এর পেছনে যারা মূল দায়িত্ববান ছিলেন, মূল দায়িত্বশীল জায়গা থেকে ভূমিকা পালন করছেন, তো তারেক জিয়া তো একজন। তো তাকে কেন আওয়ামী লীগ সহ্য করবে বলেন? তারেক জিয়া যখন ছিলেন না, কিছু ছিলেন না, তখনই তো আওয়ামী লীগ তাকে সহ্য করে নাই। তখনই তো তারা চেয়েছে যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেও তারেক জিয়াকে হত্যার চেষ্টা চালায়নি তারা। মনে করেন তারেক জিয়া যখন 9/11-এর পর তাকে যখন গ্রেপ্তার করা হলো, তার উপর ব্যাপক নির্যাতন হয়েছে না? তার উপর অমানসিক, মানে শারীরিক, মানসিক সব দিক থেকে বলেন, অকথ্য নির্যাতন করা হয়েছে তার উপর। তো এখন সে নিরাপদ থাকবে কেমনে? এখন সরকারকে দায়িত্ব নিতে হবে তার নিরাপত্তা নিশ্চিত করার। এবং সরকার যদি কোনোভাবে ভুল করে তাহলে কিন্তু দেশ একটা চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে চলে যাবে। আচ্ছা, আর একটা বিষয় আসি। গত কয়েকদিন ধরেই ভারতে বাংলাদেশের যে হাই কমিশন, বিশেষ করে দিল্লি, তারপরে শিলিগুড়ি, আগরতলা, এই জায়গাগুলোতে হাই কমিশনে হামলার ঘটনা বা হামলার চেষ্টা, সেখানে বিক্ষোভ, এটা প্রদর্শন হচ্ছে গত কয়েকদিন ধরে। আজকেও বিক্ষোভ হয়েছে এবং সেখানে আজকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার জন্য চেষ্টা করেছে। তো এই বিষয়টা আসলে কোন দিকে মোড় নিতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে? বিশেষ করে এই বিষয়টা আসলে দেখেন,
আমাদের এখানে যারা আছে, যারা রাষ্ট্র চালাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা জড়িত আছেন, তাদেরকে আরো সক্রিয় এবং আরো মেধার পরিচয় দিতে হবে। আপনি দেখেন, এমনি তো ইন্ডিয়া ক্ষেপে আছে আমাদের উপর, খেপা না, ইন্ডিয়া খেপা যে তার যে সরকার, সেই সরকারকে বিপ্লবের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে, শেখ হাসিনায় তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে, এ নিয়ে সারা বিশ্বে ইন্ডিয়াকে নানাভাবে কথা শুনতে হচ্ছে। এখানে মনে করেন যে বাংলাদেশের হাজার হাজার সন্ত্রাসী গিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে তারা শেল্টার দিচ্ছে। সব মিলে তো ইন্ডিয়া বাংলাদেশের উপর মোটা দাগে খেপা। তো সেইখানে ইন্ডিয়াকে আপনি সুযোগ করে দিচ্ছেন। যেমন টাঙ্গাইলে যে হত্যার ঘটনাটা ঘটলো, এটা কি মনে করেন যে এখানে কি হিন্দু মুসলমানের কোনো বিষয় ছিল? হিন্দু মুসলমানের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই তার যে বিষয়গুলো, এটা সামাজিক সাংস্কৃতিক, হ্যাঁ, সব মিলে মনে করেন ব্যক্তিগত দ্বন্দ্ব, এই সব মিলে কিন্তু শেষে আইসে ধর্ম অবমাননার একটা দিয়ে মানে অভিযোগ তুলছে তার বিরুদ্ধে। তো এইগুলোর দিকে তো আগেই নজর দেওয়া উচিত ছিল সরকারের। নজর দেওয়া উচিত ছিল না? ওইখানে যারা পুলিশ আছে, হ্যাঁ, প্রশাসন অন্যান্য যারা আছে, তাদের নজর দেওয়া উচিত ছিল না যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে, আমরা কেন এটার সুযোগ দিচ্ছি? পুলিশে দেখবেন যে কোনো বিষয় নিয়ে আপনি পুলিশের কাছে যাবেন, কোনো পাবেন না, কোনো সহায়তা পাবেন না। হ্যাঁ, পরে যখন ঘটনা ঘটে যায়, হ্যাঁ, তখন দেখা যায় যে তারা রাস্তায় নামছে। আর ভারতে এখন এই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। আসলে কি বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে? বাংলাদেশের হিন্দুরা আরো অনেক বেশি নিরাপদ। হ্যাঁ, বেশি নিরাপদে আছে। ইন্ডিয়াতে মুসলমানরা যতটা অনিরাপদ, বাংলাদেশের হিন্দুরা তার চেয়ে অনেক বেশি নিরাপদ। আরে ইন্ডিয়ায় মুসলমানরা অনিরাপদ কেন? আমাদের দেশ থেকে যেসব, হ্যাঁ, আমাদের দেশ থেকে যেসব হিন্দুরা যায়, তারা কি ওখানে নিরাপদ? তারাও তো অনিরাপদ। মনে করেন এইখান থেকে, বাংলাদেশ থেকে যেসব হিন্দু গিয়ে ওইখানে ঘরবাড়ি কিনছে, ব্যবসা বাণিজ্য করতেছে, তারা কি ওইখানে নিরাপদ? তারাও তো নিরাপদ না, তারাও তো ওইখানে নির্যাতনের শিকার। ওখানে মুসলমান না তো শুধু। এখন এই যে বাংলাদেশ এবং ভারতের এই যে একটা বৈরী সম্পর্ক, এইটা আসলে মানে বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জ? ভাই, এই বৈরী সম্পর্ক যুগ যুগ ধরে ছিল। স্বাধীনতার পর তারা আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে গেছে না? তা আপনার সাথে যদি ভালো সম্পর্ক থাকে, আপনি কি বন্ধুর বাড়ি গিয়ে চুরি করবেন? করবেন না। বন্ধুর বাড়ি গিয়ে ডাকাতি করবেন না। সে যদি আমাকে ভালোবাসতো, সে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতো, দেশ স্বাধীন করছে, ঠিক, তার স্বাধীনতা তাদের অবদান আছে, ঠিক আছে, সেই জন্য আমার বাড়িতে কিছু চুরি করবে, ডাকাতি করবে? সে তো এটা করছে স্বাধীনতার পর, এবং সেখান থেকেই তো শুরু হয়েছে। মনে করেন আজকে যে বৈরী অবস্থা, হ্যাঁ, সেখান থেকে শুরু হয়েছে না? তো ইন্ডিয়ার সাথে আপনার সম্পর্ক রাখবেন রাষ্ট্রীয় সম্পর্ক, পীড়িতের সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই ইন্ডিয়ার সাথে। কেননা ওরা সুযোগ পাইলেই ফালানিরে কাটাতারে ঝুলাই দেবে। হ্যাঁ, ওরা সুযোগ পাইলেই আমাদেরকে সীমান্তে হত্যা করবে, সীমান্তের জায়গা কিভাবে নেওয়া যায়, একটু ঠেলা যায়, সেই চেষ্টা করবে। কিন্তু পীড়িতের সম্পর্ক করতে গিয়ে কিন্তু ধরা খাবেন। কেননা ওরা তো পীড়িত বোঝে না ভাই, ওরা ভালোবাসা বোঝে না। ওরা বোঝে চুরি, ছাঁচড়ামি, ডাকাতি করছে, ডাকাতি করে হাজার কোটি টাকার সম্পদ আমাদের নিয়ে গেছে না? এখন কি করে? মনে করেন বর্ডার সাইডে সে ফেন্সিডিলের কারখানা দিচ্ছে, সেই ফেন্সিডিল ওইখানে উৎপাদন হয়। এই ফেন্সিডিল কিন্তু মনে করেন ইন্ডিয়ার ভিতরে ঢোকে না, কি করে? বর্ডার থেকে পাস করে আমার ভিতরে ঢুকাই দেয় ইন্ডিয়া। অবস্থাটা দেখেন। হ্যাঁ, পেঁয়াজের সারা বছর, ওই যে এবার তো পেঁয়াজ আমদানি করে নাই, হ্যাঁ, আলু আমদানিও করে নাই। দেখেন, আলু আমদানি করে না, এখনো আমরা আলু খাচ্ছি। সারাটা বছর 18-20 টাকা আলু খাইছি না? আর আমদানি করছে যখন, তখন 80 টাকা, 90 টাকা, 100 টাকা। ইন্ডিয়া থেকে আমদানি করছে পেঁয়াজ 200 টাকার উপরে দাম, ঠিক আছে? আর এবার তো 200 টাকা যায় নাই। এখন পেঁয়াজ মনে করেন 80-90 টাকার মধ্যে আবার চলে আসছে। পেঁয়াজ 70-80 টাকা পাওয়া যাচ্ছে। এখনো বাংলাদেশের পেঁয়াজ আছে? এরপরও বলবেন, হ্যাঁ, অবশ্যই আছে, স্টকে অবশ্যই আছে। এরপরে বলবেন যে ইন্ডিয়ার সাথে আমাদের খুব পীড়িতের সম্পর্ক করতে হবে। কেন? এত দায় ঠাকা পড়ছে কি এই সম্পর্কের? বোঝেন? হ্যাঁ, এত তো দায় ঠাকা পড়েনি আমাদের। আমরা কিসে স্বয়ংসম্পূর্ণ না সেটা বলেন।
কোনটার জন্য আমার ইন্ডিয়ার কাছে তাকাই থাকতে হবে? এই যে চিকিৎসার জন্য অনেকে দেখি লাইন দিয়ে ইন্ডিয়া যায়। আরে ভাই, ইন্ডিয়া যায়, আমাদের দেশের যারা ডাক্তার যারা আছে তাদেরকে একটু ভালো প্রশিক্ষণ দেন, এখানে ভালো ওই যে যন্ত্রপাতি আনেন, আমাদের ডাক্তারদের ব্যবহারটা রোগীদের প্রতি ভালো করেন। ডাক্তাররা যারা খারাপ ব্যবহার করে তাদেরকে প্রশিক্ষণের আওতায় নেন, তাদেরকে কি বলবো, ওই যে মানসিক চিকিৎসা দেন, তাইলেই তারা রোগীদের সাথে ভালো ব্যবহার করবে। ওই রোগীরা কোনোদিন ইন্ডিয়া যাবে না। আর ইন্ডিয়া এমন কি চিকিৎসা হয় বলেন, যে ইন্ডিয়া যাওয়া লাগবে চিকিৎসার জন্য? আমাদের এখানে কি না হয়? হ্যাঁ, যদি উচ্চতর এই যে কিছু বিষয় আছে, যেমন হাদির যে ব্রেইনের অপারেশনটা দরকার ছিল, সেটা লন্ডন আর আমেরিকা ছাড়া কোথাও হইতো না। এটা তো যন্ত্রপাতির বিষয় ভাই, আধুনিক যন্ত্রপাতি। মনে করেন ওইখানে যে যন্ত্রটা তারা তৈরি করছে, সেই যন্ত্রটা আমাদের এইখানে আসতে আসতে হয়তো 5-10 বছর লেগে যায় না? এগুলো তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা করতে হবে, এবং সেটা যদি আপনি ইন্ডিয়া নির্ভর কমাইতে পারেন, তাহলে তো যন্ত্রপাতি কেনা যে কোনো সময় সম্ভব না। ইন্ডিয়ায় আপনি বিলিয়ন ডলার খরচা করতেছেন চিকিৎসার জন্য। সেই চিকিৎসা, যারা এই চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছে, তারা ওইখানে না গিয়ে যদি বাংলাদেশে চিকিৎসা করায়, এই টাকা দিয়ে আপনি ওইসব উন্নত মানের যন্ত্রপাতি কিনতে পারেন না। ভাই, আসলে ঘটনাটা হয়েছে, আমাদের এখানে তো সব চোর, বুঝছেন? হ্যাঁ, এই যে এই যন্ত্রপাতি, দেখা যাবে যে আপনি একটা ভালো যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিলেন, হ্যাঁ, ওই যে বাটারে দিলেন, ওই বাটা একটা পুরানো যন্ত্র নিয়ে আসছে ওখান থেকে। সমস্যা তো অন্য জায়গায় ভাই, সমস্যা হলো আমাদের মানসিকতার, বুঝছেন? তো এই যুগে যুগে কিছু হাদির জন্ম হয়, এই যুগে যুগে হাদিরা একটা ঢেউ তুলে দিয়ে যায়, কিন্তু সেই ঢেউটা আমরা ধরে রাখতে পারি না ভাই। হাদি কয়জন এরকম সৎ ছেলে, এইরকম সৎ মানুষ কয়জন আছে বলেন? আজকে দেখেন, এই নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করবে, অথচ হাদি পায়ে হাইটা মানুষের কাছে ভোট চাইতো না। মানুষ তাকে ভোট দিক আর না দিক, সেটা তো ইলেকশনের পর দেখা যাইতো। আমাদের আসলে রুচিবোধও যেমন নাই, আমরা অসৎ, ঠিক আছে? আমাদের সব জায়গায় হলো দৈন্যতা, বুঝছেন? যে কারণে আপনি কারে কি দোষ দেবেন বলেন? করাপ্টেড সব জায়গায়। মনে করেন যে এই পুলিশ বলেন, এই বলেন, সেই বলেন, করাপশন কোন জায়গায় নাই? আপনি আজকে একটা অবৈধ জিনিস নিয়ে যাবেন, টাকা দেবেন, আপনি ওইটা বৈধ হয়ে যাবে। আর বৈধ জিনিস নিয়ে আপনি বছরের পর বছর ঘুরবেন, তাকে টাকা দিচ্ছেন না, আপনার এটা বৈধতা পাবে না। তাহলে এই যদি হয় পরিস্থিতি, হ্যাঁ, তাহলে আপনি কার কাছে যাবেন, কি বলবেন বলেন? পরিস্থিতি হলো আমাদের মগজ যে নষ্ট হয়ে গেছে, মগজের চিকিৎসা করতে হবে। মগজের যে পচন ধরছে, পচা জায়গায় সার্জারি করতে হবে। সার্জারি করে পচা মগজ ফালাই দিতে হবে, ঠিক আছে? এই পচা মগজ যতক্ষণে আপনি ফালাই দিতে না পারবেন, ততক্ষণে দেশের কোনো উন্নতি হবে না, কিছুই হবে না। সব মিলাই আজকে হাদিরে মারছে, আমরা এখানে কথা বলার দরকার কি? হাদিরে মারছে, মানে সাথে সাথে বর্ডার সিল করে দেবে। কই যাবি তুই খুনি? যাওয়ার কোন জায়গা নেই। এখন বর্ডারে গিয়ে দেখা যায় এখন খোঁজে মানব পাচারকারী খোঁজে, মানব পাচারকারীরা এইরকম একটা খুনিরে, আর ওর কই যে খুনি, ও নিজেই তো একটা পাচারকারী, ওর আবার মানব পাচারকারী ধরা লাগে নাকি এই খুনির? ও লাইন ঘাট নাই, মনে করেন ও লাইন ঘাট ক্লিয়ার করে আসছে না। ও দেখা গেছে আমাদের সীমান্তে যারা পাহারা দেয় তাদেরও লাইন ঘাট ঠিক করে রাখছে, ওপারে বিএসএফ এর যারা আছে তাদেরকে তো মোটা অঙ্কের আগেই টাকা দিয়ে রাখছে, এই দিয়ে। এবং দেখা গেছে যে এমনও হইতে পারে, যদি ইন্ডিয়া পালাই যায়, দেখা গেছে যে আমাদেরই কোনো প্রভাবশালী ব্যক্তি বা প্রশাসনের কোনো ব্যক্তি গাড়িতে উঠেও সীমান্তে চলে গেছে। এই তো আওয়ামী লীগের এত লোক নাইলে পালাইলো কিভাবে? আমি সুযোগ করে না দিলে, আমি বর্ডার পাস করে না দিলে। আমাদের এখান থেকে এখনো অনেকে টাকা পাচার করে দিচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে ওপারে, টাকা দিয়ে আবার তারা আসতেছে, কমিশন নিচ্ছে। আমি জানি। আপনি কি পারবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে? নিচ্ছেন না কেন বলেন? নেবেন না। এর কারণ হচ্ছে আপনার সময় কই। আপনি তো আপনার নিজের ধান্দা নিয়ে ব্যস্ত, যে যা ধান্দায় ব্যস্ত আছে। এই উপদেষ্টারা বলেন, এই বলেন, সেই বলেন, একই উৎসব কি করবে বলেন? সব তো অথর্ব। একটার সেক্টরে দেখেন কোনো সুচারুভাবে কাজ হচ্ছে কিনা,
একটা সেক্টর দেখান। এর আগে তো একেবারে বিশাল আওয়াজ দিত, এই কর্ম সেই কর্ম, এই হ্যাঁ, যে আল্লাহ আমারও যদি একটু এই দায়িত্ব তুমি পালন করতে দিতা। এখন কি ছিটতেছে দেখেন। ওরা যদি বলেন যে তুই 10টা মশা মাইরা দে, অনেক উপদেষ্টারে দিনে দায়িত্ব দেবেন যে 10টা মশা মার, তাই তো মারতে পারবে না। কিভাবে মশা মারতে হয় সেটাও বোঝে না। তারে আপনারা বিশাল বিশাল একটা দায়িত্ব দিয়ে রাখছেন, হবে কি? এরকম হবে না, হবে কি? তবে এখন তারেক রহমান আসবেন, তার নিরাপত্তাটা যাতে তারা দেয়, এটা যদি সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে দিতে হয় তাহলে দিতে হবে। এই যে মনে করেন এখন এই গানম্যান দিচ্ছে একজন, আর গানম্যান দিয়ে কি করবে? আমাদের অনেক আগে এক সময় যে কাউন্সিলর মারা শুরু হলো ঢাকা শহরে, এবার গানম্যান দিচ্ছে। এখন ওই কাউন্সিলর যেগুলো সৎ ছিল ওগুলা মনে করেন যে সামনে রিক্সা যায়, পিছে আর এক রিক্সায় ওই যে গানম্যান। এখন ওই বহুত কাউন্সিলর আমাদের বলছে যে ভাই আমাদের যে গানম্যান দিচ্ছে, গানম্যানের খাওয়ার টাকা তো আমার নাই, আমি কিভাবে খাওয়াম? একটা লোক সারাদিন আপনার সাথে থাকে, আপনার পাহারা দিচ্ছে, আরে খাওয়ানো লাগবে না? মনে করেন সে সরকারি বেতন পায়, ভাতা পায়, এই পায় সেই পায়, কিন্তু দুপুরে আপনি যা খাইতে বসছেন, ওই লোককে কি আপনি বলবেন গানম্যান রে যে না ভাই তুমি তোমার এখন খাওয়া দাওয়া যাবে না? ওই কাউন্সিলররা পড়ছিলেন বিপাকে, তখন তো কাউন্সিলর না, ওয়ার্ড কমিশনার। এই রকমের গানম্যান নিয়ে কিন্তু অনেকেই এখন বিপদে পড়বে ভাই। হ্যাঁ, এগুলো সব অপরিপক্কতা, অদূরদর্শিতা। তো সালে এখন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এরপরে থাকছে দিগন্ত প্রাইম টাইম। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।